রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। সবাইকে আমন্ত্রণ নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো খবরে। করোনার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে তৈরি পোশাক খাত। আসতে শুরু করছে নতুন নতুন অর্ডার। ইউরোপ আমেরিকা খুলতে শুরু করেছে পোশাক মলগুলো। আবার চীনের সাথে বাণিজ্যিক দ্বন্দ্বের কারণে যুক্তরাষ্ট্রের কিছু ক্রেতা বাংলাদেশে ক্রয়াদেশ বাড়িয়েছেন। তবে বিজিএমই বলছে এজন্য সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের অর্থ দ্রুত ছাড় প্রয়োজন। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। হাজার শ্রমিকের দল বেঁধে কাজে ফেরা এ চিত্র রাজধানীর দক্ষিণ খানের একটি পোশাক কারখানার। ঢাকা ও আশপাশের বেশিরভাগ বড় পোশাক কারখানা এখন অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। শ্রমিকরাও নতুন উদ্যমে যোগ দিয়েছেন কাজে। পোশাক রপ্তানির হিসেব বলছে গেল এপ্রিলে রপ্তানি নেমেছিল মাত্র $37 কোটি। মে মাসে কারখানা খুলে দেওয়ার পর বেড়ে হয় $123 কোটি, আর সবশেষ জুনে তা আরও বেড়ে দাঁড়ায় $225 কোটিতে। গেল অর্থ বছর প্রতি মাসে গড়ে $284 কোটি টাকার পোশাক রপ্তানি হয়েছে এদেশ থেকে। পোশাক ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশের বড় দুই বাজার ইউরোপ ও আমেরিকাতে খুলে দেয়া হচ্ছে পোশাকের শোরুম, তাতে সজাগ হচ্ছে ক্রেতারাও। এত বড় একটা মহামারীর পরে যখন আপনার মার্কেটটা খুলে দেবে, আমার কাছে মনে হচ্ছে ওরা হয়তো পুরানা যে গার্মেন্টসগুলো আছে ওরা যদি ডিস্ট্রয় করে দেয় আর নতুন করে চিনা কেনা শুরু করে, তাহলে কিন্তু আমার মনে হয় মার্কেটটা আবার আগের পর্যায়ে চলে আসবে। আমেরিকান মার্কেটটা আমাদের ডেইলি ইনকোয়ারি আসতেছে, বিজনেসে প্লেস করতেছে। তো এটা যদি কন্টিনিউ থাকে তাহলে হয়তো আমরা যদি প্রাইস পয়েন্টে যাই অবশ্যই ভালো না, বাট প্রাইস পয়েন্ট ছাড়া কিন্তু বিজনেসটা আসবে। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর মতে ঘুরে দাঁড়াতে সব পক্ষকে এক হয়ে কাজ করতে হবে। আমরা এমনি আমাদের কাস্টমারদের সাথে এখন কারেন্টলি নেগোশিয়েট করছি, তারা আমাদেরকে ইনকোয়ারি পাঠাচ্ছে, আমরা নেগোশিয়েট করছি প্রাইসেস বা অর্ডারের সম্ভাবনাগুলো। আমরা আমাদের ব্যাংকদের সাথে এখন সেটা আমরা কমিউনিকেশনের মাধ্যমে সেটা আমরা চেষ্টা করছি। লোন তো লাগতেই পারে, অর্ডার কম আছে, লোন তো লাগবেই। পোশাক মালিকদের সময়ের সাথে পাল্লা দিয়ে পণ্য ঝুড়ি বাড়ানোর তাগিদ দিলেন এই বিশেষজ্ঞ। সনাতনী যে সমস্ত পণ্য রয়েছে সেগুলোর পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত পণ্য, যেটি বেশ আশার দিক। এখানে আয়ের সক্ষমতা যেমন বেড়েছে, সেই ভিত্তিতে তাদের শ্রমিকদের মজুরি দেবার সক্ষমতা বেড়েছে আগের মাসগুলোর তুলনায়। তার মতে করোনা পরবর্তী সময়ে আরো ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারে পোশাক খাত, তাই এখন থেকেই সেই প্রস্তুতি নেয়ার পরামর্শ সিপিডির এই গবেষকের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। করোনার মধ্যে কাজ শুরু হলেও গতি পাচ্ছে না মেট্রো রেল প্রকল্পে। বিভিন্ন জটিলতায় জাপানের কর্মীরা বাংলাদেশে আসতে না পারায় অনেকটাই বন্ধ আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন নির্দিষ্ট সময়ে প্রথম মেট্রো রেলের কাজ শেষ করা এখন বড় চ্যালেঞ্জ তাদের সামনে। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। অনেক দিন পর কর্মযজ্ঞের এমন ছবি মিলছে মেট্রো রেল প্রকল্প এলাকায়। স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে চলছে কাজ। করোনার প্রভাবে প্রায় 2 মাসেরও বেশি বন্ধ ছিল এই মেগা প্রকল্পের কাজ। এরই মধ্যে মেট্রো রেল প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট 60 জনের বেশি কর্মীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। সে কারণে 2 দফা টেস্ট করেই শ্রমিকদের ফেরানো হচ্ছে কাজে। প্রত্যেকদিন আমাদের অফিসিয়াল ডিরেকশন থাকে যেন আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যতটুকু সাবধানতার সহিত আমরা কাজ করার জন্য। আমাদের আগেই করোনা টেস্ট করা হয়েছে অলরেডি। আমরা যারা এখানে কাজ করতেছি সবাই করোনা নেগেটিভ। উত্তরা থেকে মতিঝিল 20.1 কিলোমিটার দীর্ঘ রুটে কাজ চলছে মাত্র কয়েক জায়গায়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শুরু হচ্ছে মেট্রোর স্টেশন নির্মাণ কাজ। করোনা পরিস্থিতির মধ্যে এভাবে কর্মতৎপরতা বাড়ানোর চেষ্টা করছে মেট্রো রেল কর্তৃপক্ষ, যদিও এখন পর্যন্ত সব শ্রমিক যোগ দিতে পারেনি কাজে। একই সঙ্গে পুরো গতিতেও চলতে পারছে না কাজ। কর্তৃপক্ষ বলছে বর্তমান বাস্তবতায় করোনার সঙ্গে তাল মিলিয়ে চলার বিকল্প নেই। তারপরও প্রত্যাশা সামনের সময়গুলোতে ধীরে ধীরে বাড়বে প্রকল্পে কাজের গতি। করোনার প্রভাব শুরুর সময় মেট্রো রেলের জাপানি শ্রমিকরা দেশে ফেরেন, কিন্তু এখনও তারা ফিরতে পারেননি বাংলাদেশে, যোগ দিতে পারেননি কাজে। সে কারণে বন্ধ আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ। জাপান সরকারের একটা এমবার্গো আছে যে জাপানিজরা এই মুহূর্তে বাংলাদেশে আসতে পারবে না। জাপানিজ কন্ট্রাক্টর যারা আছেন ওনারা এখানে না আসা পর্যন্ত কিন্তু এই অংশটা, অর্থাৎ আগারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত যে অংশটা, এই অংশটার কাজ আমরা পুরোদমে এই মুহূর্তে শুরু করতে পারছি না। তথ্য বলছে দেশের প্রথম মেট্রো রেল প্রকল্পের সার্বিক অগ্রগতি 46 ভাগ। তবে উত্তরা থেকে আগারগাঁও অংশে
পূর্ত কাজ শেষ ৭৬ ভাগ। যদিও ২০২১ সালের ডিসেম্বরে উত্তরা থেকে মতিঝিল অংশে মেট্রো চালুর লক্ষ্য কর্তৃপক্ষের। জাপানি কন্ট্রাক্টর এবং কনসালটেন্ট যত তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসবে, আমরা তত তাড়াতাড়ি কাজের পরিধিটা খুব দ্রুত বৃদ্ধি করে আমরা চেষ্টা করব আমাদের যে টার্গেটটা ছিল এই টার্গেটটা যেন আমরা অ্যাচিভ করতে পারি। তবে আমরা এই কথা নিশ্চিতভাবে বলতে পারি, আমাদের যে ডিপিপি পিরিয়ড আছে 2012 থেকে 24 সাল, তার যথেষ্ট আগে আমরা এটা পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পারবো। তবে এখনো অজানা কবে পুরো গতি ফিরবে প্রকল্প এলাকায়। সেজন্য অপেক্ষা করতে হচ্ছে করোনা পরিস্থিতির উন্নতির উপর। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। শুধু আমলা সচিবদের কর্মছকে করোনা মহামারী থেকে উত্তরণ সম্ভব নয় বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বলেছেন, এই দায়িত্ব একা সরকারের নয়, বিএনপিকেও এগোতে হবে আন্তরিকতা নিয়ে। ঘুরে দাঁড়াতে হলে এই মুহূর্ত থেকে স্বাস্থ্য ব্যবস্থায় চলমান দুর্নীতি কঠোর হাতে দমনের পরামর্শ তার। সেই সঙ্গে প্রয়োজন রাজনৈতিক সম্পৃক্ততা এবং রাজনৈতিক সিদ্ধান্ত। তহিদ শান্ত জানাচ্ছেন বিস্তারিত। করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন, আর সেই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধেও আক্রান্ত হয়েছেন করোনায়। কোভিড-19 ভাইরাস এখন নেগেটিভ, কিন্তু এখনো পুরোপুরি সুস্থ নন। এই যে এই ডিপার্টমেন্টটা আছে, এরপরও ছুটে যান মোহাম্মদ নাসিমকে বিদায় জানাতে, ছুটে যান শাহজাহান সিরাজকে দাফন করতে। যখন করোনা ভাইরাস আতঙ্কে এই দুই নেতার শেষ বিদায়ের অনুষ্ঠানে নিজের দলের অনেক সহকর্মী দূরে দূরে থেকেছেন। ৮০ বছরের এই মানুষটির বিপুল প্রাণ প্রাচুর্য এখনও তাকে তরুণ মুক্তিযোদ্ধাদের মতোই বাঁচিয়ে রেখেছে। একজন মুক্তিযোদ্ধা, একজন চিকিৎসক, একজন সমাজসেবক, এসব পরিচয়কে গুরুত্ব দেন না তিনি। বলেন, রাজনীতি আর রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া গণমানুষের সমস্যার সমাধান হয় না। বিএনপি তাদের স্ট্যান্ডিং উপদেষ্টা কমিটির সবাই অর্থমন্ত্রীর বক্তব্য নিবিড়ভাবে পড়ে সুষ্ঠু সুপারিশ জ্ঞাত না করে ভুল করছেন। খালি সমালোচনা করে লাভ নাই, দেশকে তো বাঁচাতে হবে। এটা কেবল হাসিনার দায়িত্ব না, খালেদা জিয়ারও। জাতীয় ঐক্যফ্রন্টের সাংসদরা মুখে কুলো বেঁধেছেন। পলিটিক্স ছাড়া পরিবর্তন হবে না। করোনা ভাইরাস থেকে দেশ বাঁচাতে সকলকে একসঙ্গে মাঠে নামার আহ্বান জানান জাফরুল্লাহ চৌধুরী। আওয়ামী লীগের প্রতি আমার পরামর্শ, হাসিনা প্লিজ আপনার পুরানো লোকগুলিকে আবার ডাইকা নেন। আর খালেদা জিয়ারে বলে এখন তো বাইরে আছেন, অন্তত পক্ষে মিনিমাম 5 জন ইয়াং স্ট্যান্ডিং কমিটিতে লোক ঢুকান, 10 জন। সেই সঙ্গে পাশ হওয়া নতুন বাজেটে রেশনিং ব্যবস্থা সংযুক্ত করার পরামর্শ দেন তিনি। আজকে 2 কোটি নিম্নবিত্তকে আমার 6 মাস টার্গেট করতে হবে। কেন 6 মাস? 6 মাস আমার নতুন খাবার চলে আসবে। আবার 1 মাসের পুরা খাবার হয়ে যায় পরিবারের, এবং পুষ্টিকর খাবার। 200 টাকার ওষুধ ওই যে বললাম, দৈনন্দিন রোগ শক্ত আছে, এটা গেছে। সকলকে নিয়ে সম্মিলিত প্রয়াসের সঠিক সিদ্ধান্ত নিয়ে এগোলে করোনা ভাইরাস থেকে পরিত্রাণ সম্ভব বলেও আশাবাদী এই মুক্তিযোদ্ধা। আমার দরকার এই ছোট একটা মেশিন, মানুষকে সাহস দেওয়া। সঙ্গে সঙ্গে আমার দরকার সরকারের অনেক ভালো ভালো জিনিস আছে, এগুলির বেটার ইউটিলাইজেশন। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিম ছিলেন টিভি টকশোর নিয়মিত আলোচক। টিভি টকশোতে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে গলা চড়াতেন, দেশ ও জাতিকে সবক দিতেন নানান বিষয়ে। কিন্তু করোনা চিকিৎসার নামে করেছেন প্রতারণা, টেস্টের নামে দিয়েছেন ভুয়া সনদ। যে প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি যে এই অভিযুক্ত প্রতারক কিভাবে টকশোতে নিজের অবস্থান শক্ত করলেন। হাসান পারভেজ জানাচ্ছেন বিস্তারিত। যে অভিযান চলছে এটা হয়তো ক্যাসিনো দিয়ে শুরু হয়েছে, এটার এন্ডিং কোন পর্যন্ত যাবে ইউ নেভার নো। সব নাম আসতেছে, কাউকে ছাড় দেওয়া হবে না। আপনি যতই সরকারের ঘনিষ্ঠ হন না কেন, সেগুলো কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল বুধবার সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় শাহেদকে গ্রেপ্তার করে র্যাব। করোনার চিকিৎসার নামে প্রতারণার ধরা খাওয়ার আগে তিনি ছিলেন দেশবাসীর কাছে ত্রাতা। রিজেন্ট হাসপাতালের একটি ধর্ম হচ্ছে সেবাই বড় ধর্ম, ব্যবসা নয়। আমরা মানুষের জন্য কাজ করছি, মানুষের জন্য কাজ করে যাব। শাহেদ টকশোতে অংশ নিয়ে এভাবেই পর্দা কাঁপাতেন। মামলাটা কি করছে?
রাজনীতির দেশ, জাতি, দুর্নীতি, অর্থনীতি এমন কোনো বিষয় নেই যা শাহেদের অজানা ছিল। এখানে কিন্তু একদম একটা জিরো টলারেন্স নীতি নিয়ে আছে। দুদক কর্মকর্তা দুর্নীতির সাথে জড়িত, তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিয়ে আছে। পুলিশের কর্মকর্তা দুর্নীতির সাথে জড়িত, তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিয়ে আছে। কোনো রাষ্ট্র কি সন্ত্রাসকে মদদ দেয়? কোনো রাষ্ট্র মদদ দেয় না। একটি দেশের রাজনীতির অস্থিতিশীলতার কারণে সাধারণ মানুষ কেন ভুগবে? বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা আমাদের রাজনীতির মধ্যে ভর্তি। গণতন্ত্রের উপস্থিতি আছে, সেটি গণতন্ত্র কি পর্যায়ে আছে সেটি নিয়ে আলোচনা হতে পারে। দেখেন, আজকে দুর্নীতি হচ্ছে না যে তা না। আপনি 37 লাখ টাকার পর্দার কথা বলছেন, আপনি এর কথা বলছেন, এগুলোকে কিন্তু আবার অ্যাড্রেস করা হচ্ছে। বৃহস্পতিবার শাহেদকে আদালতে তোলা হলে মহানগর হাকিম 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। সাভারের আশুলিয়ায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদের সিল ও স্বাক্ষরিত 48টি চেক বইয়ের পাতা সহ রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ভাইরা গিয়াসউদ্দিন জালালিকে আটক করেছে র্যাব একের একটি দল। এ সময় তার ব্যবহৃত প্রাইভেট কার সহ চালক মাহমুদুল হাসানকেও আটক করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, বৃহস্পতিবার বিকেল 5টায় আশুলিয়ায় নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের সিল ও স্বাক্ষরিত প্রিমিয়ার ব্যাংক, গরিবে নেওয়াজ এভিনিউ শাখার 48টি চেক বইয়ের পাতা ও রিদম ট্রেডিং এর নামে ডাচ বাংলা ব্যাংক প্রগতি সরণি শাখার একটি চেক বই পাওয়া যায়। এছাড়াও তার ব্যবহৃত প্রাইভেট কার তল্লাশি করে 10 বোতল ফেন্সিডিল ও 2120 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। করোনা রিপোর্টের নমুনা ফেলে দেওয়া হতো ড্রেনে, পরে দেয়া হতো ভুয়া সার্টিফিকেট। অভিযুক্ত জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে তার স্বামী আরিফ চৌধুরীর মুখোমুখি করায় বেরিয়ে আসে এমন সব তথ্য। 3 দিনের রিমান্ডে থাকা সাবরিনার জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে, তো আরও তথ্য পেতে নতুন রিমান্ডের আবেদন করবে মহানগর গোয়েন্দা পুলিশ। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। করোনার ভুয়া রিপোর্টের দায়ে অভিযুক্ত ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর রিমান্ডের 3য় দিনে এসেছে বিভিন্ন তথ্য। মহানগর গোয়েন্দার রিমান্ডে সাবরিনার মুখোমুখি করা হয় করোনার ভুয়া রিপোর্ট ব্যবসায়ী সাবরিনার স্বামী অভিযুক্ত আরিফকে। জেকেজি চেয়ারম্যান আলোচিত সাবরিনা আরিফ গংকে রিমান্ডে এনে বেরিয়েছে তাদের অপকর্মের নানা তথ্য। জানিয়েছেন, নমুনা সংগ্রহ করে তা ফেলে দেয়া হতো ড্রেনে। ওই স্যাম্পল কালেকশনের পাশাপাশি অর্থের বিনিময়ে সে সার্টিফিকেট বিতরণ শুরু করে দিয়েছে। অনলাইনে যে সার্টিফিকেট এবং ঔষধের মেডিসিন, টেলিমেডিসিন করতো, সেটা তাদের ব্যাংক অ্যাকাউন্ট, তাদের যে টাকা পয়সা তারা নিয়েছে, সে টাকা পয়সা কি করেছে, এটা বিগ ভলিউম অফ মানি, সেই টাকার ট্রানজ্যাকশন কোথায় হয়েছে সেই বিষয়গুলি তদন্ত করার জন্য তার ব্যাংক অ্যাকাউন্টস এবং অন্যান্য বিষয়গুলোতেও আমরা তদন্ত শুরু করেছি। রিমান্ডে থাকা 2 প্রতারক সাবরিনা ও আরিফকে মুখোমুখি করা হলে ক্ষিপ্ত হয়ে ওঠেন একে অপরের উপর। জেকেজির নানা প্রতারণা আর আত্মসাৎ করা কোটি টাকার তথ্য জানতে সাবরিনাকে আবারও আনা হবে রিমান্ডে। তো আবারও তাদেরকে মুখোমুখি করব। সাবরিনার রিমান্ড শেষ হওয়ার পরে আবার রিমান্ড প্রেয়ার দেব, তখন আমরা আরও বিস্তারিত বিষয় জানবো এবং তাদের আরও যে আসামিগুলো রয়েছে পলাতক, তাদেরকে ধরার চেষ্টা অব্যাহত আছে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। খুলনার খান জাহান আলী থানা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ওই সংঘর্ষের ঘটনা ঘটে, এতে আরও 8 জন গুলিবিদ্ধ সহ অন্তত 12 জন আহত হয়েছেন। খুলনা নগরীর খান জাহান আলী থানা এলাকার মশিয়ালিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে বৃহস্পতিবার রাত 8:30টায়। পুলিশ জানায়, আগে থেকেই বিবদমান 2 গ্রুপ ওই এলাকায় অবস্থান করছিল। নিজেদের মধ্যে দ্বন্দ্বের সূত্র ধরে দুপক্ষ এ সময় সংঘর্ষে জড়ায়। শুরুতেই 4 জন গুলিবিদ্ধ হন ঘটনাস্থলে। তাদের ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে 2 জন মারা যান। বাকি 2 জনকে খুলনা মেডিকেলে পাঠানো হয়। পরে গুলিবিদ্ধ আরও 8 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। জি জি রাস্তার পরে হ্যাঁ আর পুরা মানে কারা জাকারা হ্যাঁ আর আরো অনেক 7-8 জন গুলি না নাম্বার 8 জন মারাই গেছে। সংঘর্ষে নিহতরা হলেন মশিয়ালি এলাকার নজরুল ফকির ও গোলাম রসুল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পদ্মা যমুনার পানি বেড়ে দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মুন্সিগঞ্জে নতুন করে 2টি ইউনিয়ন প্লাবিত হয়েছে।
একই ঘটনা ঘটেছে ফরিদপুর ও রাজবাড়ীতেও। তবে কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমায় রৌমারীতে নতুন কোনো এলাকা প্লাবিত হয়নি। এদিকে রংপুরে পানি কমলেও দেখা দিয়েছে ভাঙনের শঙ্কা। দুর্গত এলাকাগুলোতে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে। সবকিছু সরকারের নজরে রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট। এই চিত্র মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার। পদ্মার উচ্চতা বৃদ্ধি পাওয়ায় নতুন করে এই উপজেলার 2টি ইউনিয়নে পানি ঢুকে পড়েছে। এতে পানিবন্দী কয়েক হাজার মানুষ। জামালপুরের অন্তত 50টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। বুধবার পর্যন্ত প্লাবিত ইউনিয়নের সংখ্যা ছিল 40। রেললাইন ডুবে বন্ধ রয়েছে দেওয়ানগঞ্জ ইসলামপুর ট্রেন চলাচল। বেশিক বন্ধ, স্টেশনে কোনো দোকানপাট চলে না। চেয়ারম্যান মেম্বারের আঙ্গার কোনো খাওয়া পানি কিছু জানি। যমুনার পানিতে গাইবান্ধার 4 উপজেলার 2 লাখ মানুষ দুর্ভোগে। ধসের সংখ্যা দেখা দিয়েছে ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্রের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। জল হওয়ার মধ্যে আমরা যে উপজেলার মধ্যে পুরানো উপজেলার মধ্যে এখানে আমরা এসে আশ্রয় নিয়েছি। থাকার মতন কোনো মতন ইয়ে নেই না ভাইয়া, স্কুল বাঁধগুলা রক্ষার জন্য আমাদের পুলিশ রেখেছি, আমরা আনসার আছে, আমাদের স্বেচ্ছাসেবক রয়েছে এবং স্থানীয় যারা তারা রয়েছে। পদ্মা, মধুমতি ও আড়িয়ালখার পানি বেড়ে ফরিদপুরে বেশ কয়েকটি ইউনিয়ন নতুন করে তলিয়ে গেছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্রের পানির তোরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে 12টি গ্রাম প্লাবিত হয় বুধবার রাতে। তবে বৃহস্পতিবার নদের উচ্চতা কিছুটা কমায় নতুন এলাকা প্লাবিত হয়নি। তিস্তা বিধৌত রংপুর ও লালমনিরহাটে পানি কমে গেলেও ভাঙনের সংখ্যায় হাজারো মানুষ। সুনামগঞ্জে নদীর পানি কমে গেছে, তবে প্লাবিত এলাকার জলাবদ্ধতা কাটেনি। শহরের সঙ্গে এখনও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে 5টি উপজেলার মানুষ। তবে দেশের বন্যা পরিস্থিতি সরকারের নজরে রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যে খাদ্য মজুদ আছে এবং যে অর্থ মজুদ আছে, এটা আমরা আশা করি যে কোনো সংকট সৃষ্টি করবে না। দেশে খাদ্য সংকট তৈরির সুযোগ নেই, পর্যাপ্ত ত্রাণ সামগ্রীর মজুদ রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আর একবার দেখছেন নিউজ 24 সংবাদ। বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালের হত্যাকারীকে চিহ্নিত করেছে নিউ ইয়র্ক পুলিশ। এই ঘটনায় কেউ গ্রেপ্তার না হলেও হত্যাকারীকে আটক করা এখন সময়ের ব্যাপার বলছে স্থানীয় প্রশাসন। তরুণ এই উদ্যোক্তা নৃশংসভাবে খুন হয় শোকের ছায়া পড়েছে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। 15 জুলাই যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে নিজ অভিজাত ভবনে নৃশংসভাবে খুন হন তরুণ উদ্যোক্তা পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ। এই ঘটনায় কেউ গ্রেপ্তার না হলেও হত্যাকারীকে চিহ্নিত করতে পেরেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও জানানো হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া মাস্ক পরিহিত একজন সন্দেহভাজন ব্যক্তি ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বড় ধরনের কোনো ব্যবসায়িক লেনদেনের জেরে ফাহিম সালেহকে হত্যা করা হয়েছে বলে আভাস দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কয়েকটি বিষয় নিয়ে মামলার তদন্ত শুরু হয়েছে। বলা হচ্ছে ফাহিম সালেহকে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে। তবে হত্যাকারী সম্পর্কে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি পুলিশ। এর আগে পুলিশ জানায় নিহতর দেহ বৈদ্যুতিক করাত দিয়ে ছিন্ন করা হয়েছিল এবং ফাহিমের দেহের কিছু অংশ প্লাস্টিক ব্যাগে লুকিয়ে রাখা হয়েছিল। নিজের সৃষ্টিশীলতা দিয়ে অল্প বয়সে সারা বিশ্বের নজরে এসেছিলেন ফাহিম। তার এমন মৃত্যুতে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় প্রবাসীরা। মাসুদ রানা, নিউজ 24। ঈদুল আজহায় গণপরিবহন সচল থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভিডিও বার্তায় মন্ত্রী আরও জানান, ভারী যানবাহন বন্ধ থাকবে ঈদের আগের এবং পরের 3 দিন। অন্যদিকে গার্মেন্টস সহ সকল শিল্প প্রতিষ্ঠানে সরকারি নিয়মে ঈদের ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এই কথা জানান। তানজির মেহেদি জানাচ্ছেন বিস্তারিত। শত ঝক্কি সয়েও বাড়ি ফেরার এই উচ্ছ্বাস মলিন হয়েছে করোনার থাবায়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছিলেন সংক্রমণ ঠেকাতে কিছু জেলায় গণপরিবহন বন্ধ রাখা উচিত। তবে সরকারের মন্ত্রী জানালেন ঈদে খোলা থাকছে গণপরিবহন। এক্ষেত্রে কঠোরভাবে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। আসন্ন ঈদুল আজহা দেশব্যাপী গণপরিবহন চলাচল করবে, তবে প্রতি বছরের ঈদ যাত্রার মতো
ভারী পরিবহন 3 দিন আগে বন্ধ থাকবে। অন্যদিকে ঈদুল আজহায় তৈরি পোশাক শিল্পের বেতন, বোনাস ও ছুটি সহ শিল্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সভায় বসেন সংশ্লিষ্টরা। ঘণ্টাখানেকের বৈঠক শেষে সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সরকারের যে ছুটি, সেই ছুটি অনুযায়ী আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলি ছুটি দিবেন এবং সেটাই ফলো করবেন। জুন পর্যন্ত বেতন অনেকাংশে পরিশোধ হয়েছে বলেও জানান মন্ত্রী। আর বোনাসটাও প্রচলিত নিয়ম অনুযায়ী যেভাবে ওনারা দিয়ে থাকেন সেটা দিয়ে দিবেন, এবং বেতনটা কবে দিবেন, কিভাবে দিবেন, এটা শ্রম সচিবের সঙ্গে, শ্রমমন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে বসে তারা নেক্সট ডিসিশন নেবেন। এদিকে ঈদের ছুটিতে সরকারি চাকরিজীবীদের কর্মস্থল ছেড়ে না যাওয়ারও নির্দেশ দিয়েছে সরকার। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। সামাজিক দূরত্ব মেনে চট্টগ্রামে এবার বসেছে 7টি কোরবানির পশুর হাট। এসব হাট এখনো জমে না উঠলেও দেশের বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে আসছে ব্যবসায়ীরা। তবে হাটে পছন্দের গরু থাকলেও দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতারা। করোনা সংক্রমণ রোধে এবার হাটে স্বাস্থ্যবিধি মেনে চলাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সিটি মেয়র। নয়নবু রজর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে চট্টগ্রামের সামাজিক দূরত্ব মেনে সিটি কর্পোরেশনের অধীনে বিভিন্ন স্থানে বসেছে 7টি পশুর হাট। এসব হাটে পশু সরবরাহ থাকলেও ক্রেতা না থাকায় এখনো জমে ওঠেনি বেচাকেনা। ক্রেতারা বলছেন গেল বছরের চেয়ে এবছর হাটে পশুর দাম বেশি। এখনো ওরকম গরু আসে নাই, তা আসলে মনে একটু দাম কমবে, এখন তো চড়া দাম আছে। যে গরু বাংলাদেশে আছে, বাংলাদেশে গরু সারবো, বুঝলেন না? এখন তো মনে কোনো গরু আসতেছে না, সান উঠলে সব গরু আসবে। তবে বিদেশি গরু বাজারে না আসলে লাভবান হবে খামারিরা, এমনটাই বলছেন বিক্রেতারা। মিয়ানমার থেকে আসলে, ইন্ডিয়াতে যদি না আসে, বাংলাদেশে গরু মানুষের কিছুটা বাঁচবে। আমার 17টা গরু ছিল, 17টা থেকে আপনার 6টা বিক্রি করছে আর 11টা আছে। করোনার সংক্রমণ রোধে পশুর হাটগুলোতে সামাজিক দূরত্ব মেনে পরিচালনা করার জন্য ইজারাদারদের নির্দেশ দিয়েছে সিটি মেয়র। স্বাস্থ্যবিধি মেনে এই হাটগুলো পরিচালনা করতে হবে এবং সেই জন্য যেইভাবে আমরা আমাদের পরিকল্পনা করা প্রয়োজন, পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আমরা আমাদের ডিপার্টমেন্টাল পর্যায়ে আলাপ আলোচনা করি, সেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। ইজারাদাররা বলছেন স্বাস্থ্যবিধি মেনে এসব হাট পরিচালনা করা হচ্ছে। মেয়র সাহেব যেগুলো নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী, ইনশাআল্লাহ আমরা সাগরিকা বাজারে রিজার্ভার হিসেবে এটা পালন করতে পারবো। কোনো বয়স্ক ব্যক্তি এবং অপ্রাপ্তবয়স্ক শিশু কিশোররা পশুর হাটে এবার আসতে পারবেন না। এমনকি হাটে ক্রেতার সাথে 2 জনের বেশি থাকা যাবে না বলেও জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হাটে ঝক্কি এড়িয়ে শুধু অনলাইনে পশু কেনা নয়, এবার আপনি ঘরে বসেই কোরবানির পুরো প্রক্রিয়াটি শেষ করতে পারবেন। বর্তমান বিশ্বে বাস্তবতায় এমন সুবিধা নিয়ে এসেছে অনলাইন প্রতিষ্ঠান র্যাক। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী শাহেদ। স্বাস্থ্যবিধি মেনে হাটে গিয়ে গরু কেনা কষ্টসাধ্য বিষয়, তারপর পছন্দের গরু নিয়ে বাড়ি ফেরার ঝক্কি তো আছে। আগে অনলাইনে গরু কেনা বেচার সুবিধা থাকলেও এবার কোরবানির সুবিধা রাখছে র্যাক নামের একটি প্রতিষ্ঠান। খামারিরা যাতে সহজেই তাদের গরু বিক্রি করতে পারেন আর যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে তারা যেন ঝক্কি ছাড়াই সুযোগ পান, তাই এই উদ্যোগ বলছেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা। বৈশ্বিক করোনার সময় বা আমাদের দেশে কৃষকদেরকে বাঁচানোর যে মূল চিন্তা, সেটা থেকেই কিন্তু কোরবানি দেওয়ার সুযোগটা শুরু। এবং এর সাথে সাথে যোগ হয়েছে দেশের বাইরে যারা থাকে, বিদেশেতে বাংলাদেশি যারা থাকে, এনআরবি আমরা যাদেরকে করি, তারা ম্যাক্সিমামই বিদেশেই কোরবানি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু এই সময়ে গরিব যারা, দুঃখী যারা, কৃষক যারা, তাদের পাশে তারা দাঁড়াতে অধীর আগ্রহী। দেশ বা বিদেশ থেকে অনলাইনে পশু পছন্দ, অর্ডার দেওয়ার সুবিধা ছাড়াও থাকছে ধর্মীয় বিধান মেনে পশু কোরবানির সুবিধা। 1 ভাগ গরু দুঃখী, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ আমার নিজের অংশ। সে আপনি প্রয়োজনে আপনি 1 ভাগ গরিব দুঃখীকে আমাদের মাধ্যমে বিলিয়ে দিতে পারেন। এবারের ঈদে আপাতত রাজশাহী ও ঢাকায় এই সুবিধা পাওয়া যাবে। পশুর দামের সঙ্গে বাড়তি 10 ভাগ টাকা দিলেই কোরবানির মাংস পাওয়া যাবে ঘরে বসে। গরুর যে মাংস প্রক্রিয়াকরণের কাজ এবং হোম ডেলিভারির জন্য শুধুমাত্র দামের সাথে 10% টাকা আমরা বাড়তি চার্জ করব। আগামীতে পুরো দেশেই এই সুবিধা চালুর কথা জানালেন এই উদ্যোক্তা। কাজী সাহেব, নিউজ 24, রাজশাহী। নিউজ 24 সংবাদের পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে নিউজ 24 আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনা ভাইরাস সংক্রমণের ঠিক 6 মাস পর বিশ্বজুড়ে আক্রান্তের রেকর্ড সৃষ্টি হয়েছে গেল 24 ঘন্টায়। সারা বিশ্বে একদিনে আক্রান্ত হয়েছে 2,41,000-এর বেশি মানুষ, মারা গেছে
5,644 জন, যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছে 67,000, ব্রাজিলে 43,000 আর ভারতে শনাক্ত হয়েছে 35,000। এর মধ্যে ভারতে বৃহস্পতিবার ছিল আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে বিশ্বজুড়ে মোট আক্রান্ত দাঁড়ালো 1,39,30,000 আর মোট মৃত্যু হয়েছে 5,91,000 মানুষের। এছাড়া একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে 1,299 জনের। এদিকে প্রবল মাত্রায় সংক্রমণ বাড়ায় আক্রান্তের তালিকায় ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। জাতিসংঘের ত্রাণ তহবিল G20ভুক্ত দেশগুলোর প্রতি করোনা মহামারী রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে রেকর্ড $1,300 কোটি তহবিল গঠনের আবেদন জানিয়েছে। এছাড়াও মহামারী পরবর্তী প্রণোদনা প্যাকেজে প্রায় $67,000 কোটি বাজেটের বিষয়ে আলোচনা করতে দীর্ঘদিন পর প্রথমবারের মতো ইউরোপীয় নেতারা শুক্রবার মুখোমুখি সম্মেলনে বসতে যাচ্ছেন। করোনা ভাইরাস প্রতিরোধে রাশিয়ার তৈরি ভ্যাকসিন নিরাপদ প্রমাণিত হয়েছে বলে দাবি করছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। যাদের দেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল তারা সবাই এখন করোনা থেকে সুরক্ষিত বলেও জানানো হয়েছে। তবে তথ্য হ্যাকের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। এদিকে নিজেদের তৈরি করোনার দ্বিতীয় ভ্যাকসিন জাইকোভ-ডির হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে ভারতে। এছাড়াও অগ্রগতি হচ্ছে বিশ্বের আরও বেশ কয়েকটি ভ্যাকসিনের। মাসুদ জানার আরও একটি ডেস্ক রিপোর্ট। মে মাসের শেষের দিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রী দেশটির প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছিলেন সামরিক গবেষকরা বিজ্ঞানীদের সঙ্গে একযোগে ভ্যাকসিন বানাচ্ছেন। এবার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করল তাদের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন নিরাপদ বলে প্রমাণিত। যাদের দেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল তারা সবাই এখন করোনা থেকে সুরক্ষিত। আজ আমাদের জন্য একটি বড় দিন। যাদের দেহে আমরা এই ভ্যাকসিন প্রয়োগ করেছি তাদের শরীরে রোগ প্রতিরোধ বেড়েছে, তারা এখন ভাইরাস মোকাবেলা করতে সক্ষম। দ্বিতীয় দলের উপরে ভ্যাকসিন প্রয়োগ হয়েছে গেল 23 জুন। তারা এখন ওই সামরিক হাসপাতালেই রয়েছে। পর্যবেক্ষণ চালাচ্ছেন চিকিৎসক গবেষকরা। তবে ব্রিটেন এরই মাঝে দাবি করছে রাশিয়ান হ্যাকাররা বিশ্বের বিভিন্ন গবেষণাগার থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিনের তথ্য হ্যাক করছে। আর খুব দ্রুত অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে সুসংবাদ আসতে পারে বলে জানিয়েছে ব্রিটেন। এদিকে নিজেদের তৈরি দ্বিতীয় করোনার ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরুর কথা জানিয়েছে ভারত। করোনার ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে চীন, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের মডার্না সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। ধারণা করা হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই কয়েকটি টিকার কার্যকারিতার চূড়ান্ত ফল জানা যাবে। অক্টোবর নাগাদ হয়তো কোনো টিকার পরীক্ষামূলক ব্যবহারের অনুমতিও পেয়ে যেতে পারে। মাসুদ রানা, নিউজ 24। যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করে চীন এবং ইরান 25 বছরের একটি কৌশলগত সহযোগিতার চুক্তি নিয়ে বোঝাপড়া চূড়ান্ত করে ফেলেছে। এরই মধ্যে তেহরানের মন্ত্রিসভা চুক্তির চূড়ান্ত খসড়া অনুমোদন করেছে। বাকি রইল দুই দেশের পার্লামেন্টের অনুমোদন। আর চীনের সাথে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মাঝে বেইজিং তেহরানের এই হাত মিলানোয় বিপাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে এশিয়ার ভূ রাজনৈতিক চালচিত্র পাল্টে যাবে বলে আভাস দিয়েছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু তোয়াক্কা না করে চীন এবং ইরান চুপচাপ একটি ব্যাপক সামরিক এবং বাণিজ্য অংশীদারিত্ব খসড়া চূড়ান্ত করে ফেলেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সম্প্রতি খবর প্রকাশিত হয়েছে। চুক্তি অনুসারে আগামী 25 বছরের মধ্যে তেহরানের প্রায় $400 বিলিয়ন বিনিয়োগ করবে বেইজিং। জ্বালানি, বন্দর, সামরিক, তথ্য প্রযুক্তি সহ ইরানের বিভিন্ন খাতে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করবে শি জিনপিং এর দেশ। এর বদলে চীন কম বিনিময় মূল্যে 25 বছর ধরে তেল ও গ্যাসের পর্যাপ্ত সরবরাহ পেতে থাকবে। ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, এই খসড়া চুক্তির প্রস্তাবে এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি সম্মতি জানিয়েছেন। এখন চুক্তিটি অনুমোদনের জন্য ইরানের পার্লামেন্টে তোলা হবে। সেখানে অনুমোদন পেলে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে। তবে গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এই চুক্তির খসড়া তৈরির বিষয়টি স্বীকার করে বলেন, এই নিয়ে চীনের সঙ্গে আলোচনা চলছে। অন্যদিকে চীনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ঝাও লিজিয়ান চুক্তির ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের মুখে বলেছেন, বেইজিং তেহরানের মধ্যে ঐতিহ্যগতভাবে মৈত্রী সম্পর্ক রয়েছে এবং দুই পক্ষ এখন পরস্পরের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতির জন্য যোগাযোগ চালাচ্ছে। চীন ইরান এক হওয়ার অর্থ হল আরব বিশ্বে মার্কিন আধিপত্যের দেয়ালে বড়সড় ফাটল দেখা দেওয়া। পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য ডজন খানেক মিডিয়ার বিভিন্ন নিবন্ধে বিশ্লেষকরা বলেন, চীন ও ইরানের এই চুক্তি মধ্যপ্রাচ্য তথা এশিয়ায় বিরাট একটি অংশের ভূ রাজনৈতিক চালচিত্র বদলে দেবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।
করোনা মহামারীর ধাক্কা সামলে অবশেষে ঘুরে দাঁড়িয়েছে চীনের অর্থনীতি। চলতি বছরের প্রথম 3 মাসের ব্যাপক অর্থনীতির সংকোচনের পর দ্বিতীয় প্রান্তিকে তা প্রসারিত হয়েছে 3.2%। এর মধ্যে ব্রিটেনে হুয়াওয়ের 5G নেটওয়ার্কের নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতার কথা জানিয়েছে জিনপিং প্রশাসন। এদিকে করোনা মহামারীর ধাক্কায় জাপানি অর্থনীতি 4.7% সংকুচিত হবে বলে পূর্বাভাস দিয়েছে ব্যাংক অফ জাপান। অন্যদিকে আগামী 2 বছরের মধ্যে 2000 কোটি ইউরো বাণিজ্যিক কর হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। করোনা মহামারীর কারণে চলতি বছরে প্রথম 3 মাসে ব্যাপক অর্থনীতির সংকোচনের দেখা পেয়েছিল চীন, যা ছিল 1992 সালের পর সবচেয়ে খারাপ ত্রৈমাসিক অবস্থা। তবে দ্বিতীয় প্রান্তিকেই আবার প্রবৃদ্ধির ধারায় ফিরে এসেছে দেশটির মোট দেশজ উৎপাদন, যে প্রসারণের হার 3.2%। তবে গেল বছরের তুলনায় চলতি বছরের অর্থনীতি 1.6% সংকুচিত হয়েছে বেইজিংয়ের। এরই মধ্যে ব্রিটেনে হুয়াওয়ের 5G নেটওয়ার্কের নিষেধাজ্ঞার কড়া প্রতিবাদ জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং জানান, চীনা ওই টেক জায়ান্টের বৈধ স্বার্থ রক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করবে জিনপিং প্রশাসন। এদিকে জাপানের অর্থনীতি নিয়ে বুধবার একটি পূর্বাভাস দিয়েছে ব্যাংক অফ জাপান। তাদের তথ্য অনুযায়ী চলতি বছর জাপানের অর্থনীতি সংকুচিত হবে 4.7%, সেই সাথে 0.5% দাঁড়াবে ভোক্তা মূল্য সূচক। অন্যদিকে আগামী 2 মাসের মধ্যে 2000 কোটি ইউরোর বাণিজ্যিক কর হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে ফরাসি সরকার। বুধবার এমনটাই জানিয়েছেন ফরাসি অর্থমন্ত্রী ব্রুনো লা মেয়ার। ফ্রান্সে সবকিছুর উৎপাদন অনেক সুলভ হবে বলেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। নিবিড় আমিন, নিউজ 24। ভারতের আসাম রাজ্যে গেল কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এর মধ্যে দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 68 জনে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 36 লাখ মানুষ। রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে কয়েক হাজার গ্রাম। গৃহহীন হয়ে পড়া 60,000 বেশি মানুষকে এরই মধ্যে 480টি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ব্রহ্মপুত্র এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি। সংবাদের রিপোর্ট জানিয়েছে আরেকটি বিরতি। বিরতির পর স্বাগত আরেকবার দেখছেন নিউজ 24 সংবাদ। আসন্ন এফসি কাপকে সামনে রেখে শক্তিশালী বিদেশি ফুটবলারদের ভেড়ানোর মিশনে বসুন্ধরা কিংস 15 জন হাই প্রোফাইল ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা করেছে এই ক্লাবটি। এদিকে আসন্ন এফসি কাপে আয়োজক হচ্ছে না পেশদার লিগ চ্যাম্পিয়নরা, নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। মাহফুজুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। এএফসি কাপে দেশের ফুটবল পাওয়ার বসুন্ধরা কিংসের রাজস্বিক শুরু। মাঠের ফুটবলের পাশাপাশি মাঠের বাইরের আয়োজনটা কিভাবে করতে হয় তা সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ক্লাবটি। কোভিড-19-এর বাস্তবতায় বদলেছে অনেক কিছুই, তবে এএফসির আয়োজক হওয়ার প্রস্তাবটা নিচ্ছে না বসুন্ধরা কিংস। ওয়েবসাইটে চিঠি দিয়েছে কেউ বিড করবে কিনা, তো আমরা ইতিমধ্যে বাফুফেকে মেল করে জানিয়ে দিয়েছি যে আমরা হচ্ছি না, তা বাফুফ হয়তো এফসির সাথে কথা বলবে। সেপ্টেম্বরে শুরু দলের অনুশীলন, এর আগেই রিক্রুট হবেন বাকি 3 বিদেশি। শর্ট লিস্টে ইউরোপ ও ল্যাটিন অঞ্চলের হাই প্রোফাইল অন্তত 15 ফুটবলার। এই মুহূর্তে 12 থেকে 15 জনের সংক্ষিপ্ত তালিকা আমাদের হাতে আছে। বেসিক্যালি এবার ল্যাটিন আমেরিকার প্লেয়ারের সংখ্যা একটু বেশি হবে। অল্প বয়সী প্লেয়ার যেরকম আছে ঠিক তেমনি খুব হাই প্রোফাইল প্লেয়ারও আমাদের সংক্ষিপ্ত তালিকাতে আছে। ঘরোয়া লিগের বিষয়ে বাফুফে থেকে আসেনি এখনো কোনো সিদ্ধান্ত, তবে সেদিকে তাকিয়ে না থেকে বিদেশিদের সাথে পুরো মৌসুমের জন্য চুক্তিতে যেতে চায় ক্লাবটি। আশা করব যে বিদেশি এএফসি উইন্ডো ওপেন হওয়ার আগে বাফুফে আমাদেরকে একটা সুস্পষ্ট নীতিমালা দিতে সক্ষম হবে, তো তারই আলোকে আসলে আমরা প্লেয়ারদের সাথে চুক্তিটা করব। তবে আমাদের লক্ষ্য কিন্তু প্লেয়ারদেরকে এএফসি এবং লিগের জন্য দলভুক্ত করা। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিগ মিস্টেক শিরোনামে আসন্ন ঈদুল আজহাতে নাটক নির্মাণ করছেন পরিচালক সোহেল আরমান। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে একেবারে বেছে বেছে কাজ করছেন তিনি। ইতিমধ্যেই শেষ নাটকটির দৃশ্য ধারণের কাজও এখন চলছে, সম্পাদনার কাজ। সুকন্যা আমির জানাচ্ছেন বিস্তারিত। শোবিজ অঙ্গনে প্রায় 30 বছরের পথ চলা সোহেল আরমানের। অভিনেতার পাশাপাশি তিনি একজন চলচ্চিত্র পরিচালক, গীতিকার এবং নাট্য পরিচালকও। আসন্ন ঈদুল আজহাতে তিনি নির্মাণ করছেন নাটক বিগ মিস্টেক।
1 বছর হলেও পার্মানেন্ট হয়নি রবিনের চাকরি, কারণ কাজে সে প্রচুর ভুল করে। তাই রবিনকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় বস। চাকরি বাঁচাতে বসের কথাই একটি মেয়েকে কিডন্যাপ করতে রাজি হয় রবিন। ব্যাস, গন্ডগোলটা বাঁধে সেইখানে। নাট্য পরিচালনার পাশাপাশি এমন গল্পের চিত্রনাট্যও করেছেন সোহেল আরমান। এই নাটকটার নাম হচ্ছে বিগ মিস্টেক, একটু রম্য রচনা। আমি অনেকদিন পরে এই ধরনের রম্য রচনা করলাম। বিধিনিষেধ যদি আমরা মেনে চলে তারপরে যদি আমরা কাজ করি, আমার মনে হয় সেভাবে যদিও রিস্ক থেকে যায়, কিন্তু তারপরও জীবনটা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের মনে হয় অনেক সাবধানতার সাথে আমরা কাজ করতে বাধ্য হচ্ছে। এ নাটকে কাজ করছেন ফারহান জোভান, তাসনিয়া ফারিন, মুকিত জাকারিয়া সহ আরও অনেকে। ক্যারেক্টারটা করছি রবিন নামে একটা ক্যারেক্টার। সে এত প্যাচ গোজ বোঝে না, সাদা সিধা ছেলে, কিন্তু তাকে একটা প্যাচের কাজ দেওয়া হয়েছে। যেহেতু আমরা আর্টিস্ট, আমরা তো মাস্ক পরে কাজ করতে পারবো না। সো আপনারাও দেখেছেন, আপনারাও ছিলেন শুটিংয়ে, কিন্তু আমরা চেষ্টা করছি যে আমাদের সাথে যারা কাজ করছে ইউনিটের বাকিরা মাস্ক পরে সিকিউর থাকে। একটা ছেলে সবসময় মিস্টেক করে, সো মিস্টেকেনলি ও অনেক কাজ করে এবং সেগুলা ঘটনার পরিপ্রেক্ষিতে একটা মেয়ে কিডন্যাপ হয় অ্যান্ড দেন তারপরে আসলে গল্প এগিয়ে যায়। সো আমি আসলে ওই কিডন্যাপড যে মেয়েটা হয়ে যায় সেই মেয়েটার ভূমিকায় অভিনয় করছি। এনআর মিডিয়ার প্রযোজনায় সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনেই সম্পন্ন হয়েছে নাটকটির দৃশ্য ধারণ। এখন চলছে সম্পাদনার কাজ, এমনটাই জানান পরিচালক। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। শেষ পর্যন্ত নিউজ 24 সংবাদ সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।